পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে নির্যাতিত মুসলিম নারী কে? এই প্রশ্নের উত্তরে একটা নামই সবার আগে আসবে, ডক্টর আফিয়া সিদ্দিকী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুসলিমদের একটা বড় অংশের কোনো ধারণাই নেই কে এই ডক্টর আফিয়া সিদ্দিকী, কি হয়েছিল তার সাথে এবং কেন তাকে নিয়ে এত আলাপ আলোচনা প্রোটেস্ট চলছে সারা বিশ্বে। চলুন আপনাদের নিয়ে যাই এমন একটা ভয়ঙ্কর জগতে যার সাথে আমাদের কোনো পরিচয় নেই। তাহলে চলুন শুরু করা যাক। 2008 সাল, ব্রিটিশ জার্নালিস্ট ইভনে রিডলে কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে ডিটেনশন সেন্টারে যান এবং কিছু কয়েদির কাছ থেকে জানতে পারেন আফগানিস্তানের বাগরামে একজন মহিলা কয়েদি আছে। এটা জানতে পেরে রিডলি হতবাক হয়ে যান। যাদের বাগরাম নিয়ে কোনো আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করি। 9/11-এর ঠিক 7 দিন পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সমগ্র পৃথিবীব্যাপী ওয়ার অন টেরর ঘোষণা দেন। The United States respects the people of Afghanistan. After all, we are currently its largest source of humanitarian aid, but we condemn the Taliban regime. এবং তার পরের দিন 17 সেপ্টেম্বর বুশ সিআইএকে এক্সট্রা পাওয়ার অথরাইজ করেন, যে ক্ষমতার কারণে সিআইএ যে কাউকে যে কোনো সময় সন্দেহবশত তুলে নিতে পারত, টর্চার করতে পারত এবং কোনো ধরনের ট্রায়াল ছাড়াই তাকে আটকে রাখতে পারত। He has demonstrated an ability to adapt our intelligence services to the new challenges of the war on terror. He's the right man to lead the CIA at this critical moment in our nation's history. ওয়ার অন টেররের নামে আমেরিকা পৃথিবীব্যাপী একটা অন্যায় যুদ্ধ শুরু করে এবং 3টি ভয়ঙ্কর ডিটেনশন ক্যাম্প তৈরি করে। প্রথমটি সবচেয়ে কুখ্যাত ইরাকের আবু গারিব কারাগার, দ্বিতীয়টি কিউবার গুয়ান্তানামো বে এবং তৃতীয়টি আফগানিস্তানের বাগরাম। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন কেন বাগরাম ডিটেনশন ক্যাম্পে একজন মহিলা কয়েদি আছে জানতে পেরে রিডলি অবাক হয়ে গিয়েছিলেন। আমেরিকান প্রশাসন সরাসরি ডিনাই করে যে বাগরামে কোনো মহিলা কয়েদি নেই, কিন্তু রিডলির হাতে যথেষ্ট প্রমাণ ছিল যে বাগরাম ডিটেনশন ক্যাম্পের কয়েদি নম্বর 650 একজন নারী। ইনভেস্টিগেশন শুরু করেন রিডলি এবং একটা সোর্স থেকে রিডলি জানতে পারেন এই নারী কয়েদি একজন পাকিস্তানি এবং তার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী। রিডলি পাকিস্তানে যান একটা প্রশ্ন মাথায় নিয়ে, কে এই কয়েদি নম্বর 650? কে এই আফিয়া সিদ্দিকী? আফিয়া সিদ্দিকীর জন্ম 1972 সালে পাকিস্তানের করাচিতে। 3 ভাই বোনের মধ্যে আফিয়া ছিলেন সবচেয়ে ছোট। বড় ভাই আমেরিকার টেক্সাসে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন, আর বড় বোন ফাউজিয়া ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ট্রেন্ড হওয়া একজন নিউরোলজিস্ট। ভাই বোনের মতো আফিয়াও ছিলেন খুবই ব্রিলিয়েন্ট। 90-এর শুরুতে আফিয়া আমেরিকার বিখ্যাত MIT ইউনিভার্সিটিতে বায়োলজিতে ব্যাচেলার্স প্রোগ্রামে জয়েন করেন এবং 1995 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ওই বছরই আফিয়ার পারিবারিকভাবে বিয়ে হয় পাকিস্তানের করাচির সদ্য পাশ করা এক ডাক্তারের সাথে, যার নাম আমজাদ মোহাম্মদ খান। 2001 সালে আফিয়া সিদ্দিকী ব্রান্ডেইস ইউনিভার্সিটি থেকে তার PhD থিসিস কমপ্লিট করেন এবং আফিয়া সিদ্দিকী থেকে হয়ে ওঠেন ডক্টর আফিয়া সিদ্দিকী। আফিয়ার PhD বিষয়বস্তু ছিল শিশুরা কিভাবে ইমিটেশনের মাধ্যমে লার্ন করে, অর্থাৎ লার্নিং থ্রু ইমিটেশন। আফিয়া মেন্টালি চ্যালেঞ্জড এবং ডিসলেক্সিক বাচ্চাদের জন্য একটা নতুন লার্নিং সিস্টেম তৈরি করতে চাচ্ছিলেন, কিন্তু সব কিছু বদলে যায় 2001 সালে। ঠিক এই জায়গাটা থেকে পুরো ঘটনার 2টা ভার্সন চলছে, একটা আফিয়া সিদ্দিকীর ভার্সন, একটা আমেরিকান মিডিয়ার ভার্সন। চলুন প্রথমে আফিয়া সিদ্দিকীর ভার্সনটা শুনি। 2001 সালে 9/11-এর পর আমেরিকায় ইসলামোফোব চরমে ওঠে। মুসলিমদের প্রতি আমেরিকানদের ঘৃণা বেড়েই চলছিল। আফিয়া তখন 2 সন্তানের মা, ছেলে আহমদ এবং মেয়ে মারিয়াম, এবং তার গর্ভে তার 3য় সন্তান। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আফিয়া সিদ্ধান্ত নেয় সে পাকিস্তানে তার পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু আফিয়ার স্বামী আমজাদ খান একটা হসপিটালে তখন রেসিডেন্সি করছে। ক্যারিয়ারের এই পয়েন্টে এসে আমজাদ খান দেশে ফিরতে রাজি হয় না। দুজনের মতের অমিল বাড়তেই থাকে। অবশেষে আমজাদ খান পাকিস্তানে ফিরে যেতে রাজি হন। 26 জুন 2002 স্বামী সন্তান নিয়ে পাকিস্তানে ফিরে আসেন আফিয়া, কিন্তু স্বামীর সাথে তার ডিস্টেন্স এত বেড়ে গিয়েছিল যে পাকিস্তানে ফিরে গিয়ে তারা ডিভোর্স নিয়ে নেন। এবার আমেরিকান ভার্সনটা একটু শুনি। আমেরিকার ভার্সন অনুযায়ী আফিয়া 9/11-এর পর থেকেই CIA এবং FBI এর রাডারে ছিল এবং যে কোনো সময় গ্রেফতার হতে পারত। CIA তাকে ফলো করছিল এবং গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছিল। বুদ্ধিমতী আফিয়া সেটা টের পেয়ে যায় এবং স্বামীকে জোর করে পাকিস্তানে ফিরে যেতে। পরবর্তীতে তারা দেশে ফিরে যায় এবং তাদের ডিভোর্স হয়ে যায়। আমেরিকার ভার্সনটা সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে যেই নারী
আল কায়দার সাথে জড়িত এবং সিআইএ এর রাডারে আছে, তাকে আমেরিকান ইন্টেলিজেন্স কিভাবে দেশ ছাড়তে দেয়? মানে আপনার সাসপেক্ট লিস্টের একটা বড় সাসপেক্ট সপরিবারে দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনার জুরিসডিকশনের বাইরে, আর আপনি কি বলতেছেন, ও আচ্ছা চলে যাবা, যাও। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। দেশে ফেরার পর সেপ্টেম্বরে আফিয়া জন্ম দেন তার তৃতীয় সন্তান সুলেমানকে। আফিয়ার স্বপ্ন ছিল নতুন একটা এডুকেশন সিস্টেম তৈরি করার। এটা নিয়ে আফিয়া সরকারি বিভিন্ন মহলে কথা বলছিল। সেই ধারাতেই আফিয়া করাচি থেকে রাজধানী ইসলামাবাদ যাবার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এই সময় তার সাথে ছিল তার 3 সন্তান, 6 বছরের আহমদ, 3 বছরের মারিয়াম এবং 6 মাসের ছোট্ট সুলেমান। আফিয়ার আঙ্কেল ইসলামাবাদ এয়ারপোর্টে আফিয়াকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু আফিয়া কিংবা তার 3 সন্তান কেউই সেদিন ইসলামাবাদ পৌঁছায় না। যেন হাওয়ায় মিলিয়ে যায় আফিয়া এবং তার 3 সন্তান। আফিয়ার বড় বোন ফাউজিয়া দেশে ফিরে আসেন এবং মিডিয়ায় প্রেস কনফারেন্স করেন, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তিতে এই ব্যাপারটা নিয়ে মিডিয়া তেমন কোনো আওয়াজ তোলে না। 3 সন্তান সহ একটি মায়ের হারিয়ে যাওয়ার ঘটনা ধীরে ধীরে ভুলে যাচ্ছিল পাকিস্তানের মানুষ। কিন্তু 5 বছর পর 2008 সালে ব্রিটিশ সাংবাদিক রিডলি যখন পাকিস্তানে প্রেস কনফারেন্স করে জানান পাকিস্তানের মেয়ে আফিয়া আফগানিস্তানের বাগরাম ক্যাম্পে বন্দী, নড়ে চড়ে বসে পুরো দেশ। পাকিস্তানের তৎকালীন বিরোধী দলের নেতা ইমরান খান এই ঘটনাটা নিয়ে একটা জোরালো ক্যাম্পেইন শুরু করেন এবং পাবলিকলি ঘোষণা দেন আফিয়াকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে হবে। ওদিকে আমেরিকা প্রথম থেকে ডিনাই করে আসছিল যে বাগরাম ক্যাম্পে কোনো নারী কয়েদি নেই। পাকিস্তানের সরকারও বিপাকে ছিল এই ঘটনাটা নিয়ে। সবার মনে একটাই প্রশ্ন, পাকিস্তানের মেয়ে আফিয়া আফগানিস্তানের বাগরামে পৌঁছালো কিভাবে? মার্চ 2003 পাকিস্তানের মেয়ে ডক্টর আফিয়া যখন তার 3 সন্তান নিয়ে করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়, তখন পথিমধ্যে নির্জন একটা জায়গায় তাদের গাড়িকে কিছু এসইউভি ঘিরে ফেলে এবং চোখের নিমিষেই গাড়িগুলো থেকে বের হয়ে আসে কিছু লোক। প্রথমেই তারা আফিয়ার কাছ থেকে ছোট্ট সুলেমানকে ছিনিয়ে নেয় এবং আফিয়াকে জোর করে একটা গাড়িতে তোলে। এরপর আহমদ এবং মারিয়ামকে তারা অন্য একটি গাড়িতে তোলে, আর সুলেমান 6 মাসের ছোট্ট সুলেমানকে তারা ওখানেই মেরে ফেলে। এটা আমরা জানতে পারি অনেক পরে আহমদের কাছ থেকে। মারিয়ামের ওই ঘটনার কিছুই মনে নেই, কারণ সে অনেক ছোট ছিল। কিন্তু আহমদের মতে তাকে গাড়িতে তোলার পরে সে যখন পেছনে তাকায়, সে দেখতে পায় রাস্তার উপর ছোট্ট সুলেমানের রক্তাক্ত শরীর। এরপর আফিয়া এবং তার সন্তানদের সাথে যা ঘটে তা ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিডিওর শেষ দিকে আমি আপনাদের সাথে এমন একটা তথ্য শেয়ার করব যেটা আগে থেকে না জানলে আমি নিশ্চিত আপনি বড়সড় একটা ধাক্কা খাবেন। তাহলে চলুন শুরু করা যাক। The United States respects the people of Afghanistan. After all, we are currently its largest source of humanitarian aid, but we condemn the Taliban regime. Make Pakistan into a prosperous country, the biggest role would be of overseas Pakistanis. কিডন্যাপ করার পর আফিয়াকে পাকিস্তান থেকে আফগানিস্তানে নিয়ে আসা হয় এবং সেই ভয়ঙ্কর ডিটেনশন ক্যাম্প বাগরামে একটা আইসোলেটেড সেলের ভেতর রাখা হয়। এমনকি 6 বছরের ছোট্ট আহমদকেও একটা সেপারেট সেলে রাখা হয়। পরবর্তী 5 বছর আফিয়ার উপর অবর্ণনীয় মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হয়। নিজের চোখের সামনে নিজের সন্তান 6 মাসের ছোট্ট সুলেমানকে মারা যেতে দেখে আফিয়া অলরেডি ট্রমাটাইজড ছিল। তার উপরে তার বড় ছেলে আহমদকে তার চোখের সামনে টর্চার করে আফিয়াকে মানসিকভাবে ভেঙে ফেলা হয়। বাগরাম ডিটেনশন ক্যাম্পে এমন কোনো টর্চার ছিল না যা আফিয়াকে করা হয়নি। আফগান গার্ডদের দ্বারা আফিয়াকে রেপ পর্যন্ত করা হয়েছিল। প্রায় আফিয়ার চিৎকার ওই কারাগারের অন্য কয়েদিদের কাছেও পৌঁছাতো। ওই 5 বছর আফিয়ার বড় ছেলে আহমদের উপরেও অত্যাচার চালানো হয়। আহমদ কান্না করলেই তাকে পেটানো হতো এবং তাকে চেইন দিয়ে বেঁধে রাখা হতো। মা এবং বড় ভাইয়ের তুলনায় হয়তো একটু কম শাস্তি পেতে হয়েছে 3 বছরের মারিয়ামকে। একটা খ্রিস্টান দম্পতি মারিয়ামকে অ্যাডপ্ট করে
এবং ওই দম্পতি মারিয়ামের নাম চেঞ্জ করে ফেলে। ওই ক্রিশ্চিয়ান কাপল ছিল আসলে আমেরিকান ইন্টেলিজেন্সের দুজন আন্ডারকভার এজেন্ট। সিচুয়েশনটা একবার চিন্তা করেন, 2010 সালে যখন মারিয়ামকে অজ্ঞাতনামা এক ব্যক্তি আফিয়ার বড় বোনের বাসার সামনে রেখে যায়, আফিয়ার পরিবার বিশ্বাস করতে পারছিল না এটাই কি মারিয়াম কিনা। অবশেষে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে হয়েছিল যে এই মেয়েটি আফিয়ার মেয়ে মারিয়াম। ওদিকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত আফিয়া বাগরাম কারাগারে হয়তো নিজের মৃত্যুর জন্যই প্রতিদিন দোয়া করছিল। তবে আফিয়ার সেই দোয়া কবুল হয়নি। এভাবেই হয়তো চলতো, কিন্তু 2008 সালে ব্রিটিশ সাংবাদিক রিডলির কারণে পুরো পৃথিবীতে প্রকাশিত হয়ে পড়ে বাগরাম কারাগারের কয়েদি নম্বর 650, আর কেউ না, ডটার অফ পাকিস্তান ডক্টর আফিয়া সিদ্দিকী। এই পুরো ঘটনার আমেরিকান ভার্সনটা এবার শুনুন। আমেরিকা আজ পর্যন্ত স্বীকার করেনি যে বাগরাম কারাগারে বন্দী ছিল আফিয়া সিদ্দিকী। তাদের ভাষ্য মতে 2003 সালে আফিয়া করাচি থেকে আল কায়দার সাথে যোগ দেয় এবং আফিয়া এক আল কায়দা মিলিটেন্টকে বিয়ে করে পাকিস্তানে লুকিয়েছিল 5 বছর। এই গল্পের একটাই সমস্যা, তাহলে পাকিস্তানে লুকিয়ে থাকা আফিয়া আফগানিস্তানে পৌঁছালো কিভাবে? চলুন শুনি সিআইএ পরিচালিত হলিউডের সিনেমার মতো একটা গল্প। 2008 সালে যখন জানাজানি হয়ে যায় যে আফিয়া বাগরামে আছে, আমেরিকা সেটা ডিনাই করে এবং তারা মিডিয়াকে জানায় তারাও আফিয়াকে খুঁজছে। অবাক করা ব্যাপার হচ্ছে, ঠিক তার কিছুদিন পরেই আফিয়া তার ছেলে আহমদকে নিয়ে আফগানিস্তানের গাজনি প্রদেশের এক মসজিদের সামনে অবস্থান নেয়। এই সময় আফিয়ার পরনে ছিল পুরো শরীরে ঢাকা এক বোরকা এবং হাতে ছিল একটা ব্যাগ। মসজিদের আশপাশ থেকেই কেউ একজন আফগান পুলিশকে খবর দেয় যে মসজিদের সামনে একজন সম্ভাব্য জঙ্গি আত্মঘাতী বোমা নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আফগান প্যারামিলিটারি ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আফিয়াকে আর তার বড় ছেলে আহমদকে আটক করে। দুজনকে সার্চ করে তেমন কিছুই পাওয়া যায় না। এরপর আফিয়াকে এবং তার বড় ছেলে আহমদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় তাদের হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ করে আফগান পুলিশ বুঝতে পারে এই দুজন পাকিস্তানের। তারা আফিয়াকে এবং আহমদকে পাকিস্তান ফেরত পাঠানোর প্রসেসিং শুরু করে। ঠিক এই সময় আমেরিকার সিআইএর কাছে খবর পৌঁছায় আফিয়া নামে এক পাকিস্তানিকে আফগান পুলিশ নিজেদের জিম্মায় রেখেছে। আমি আগেই বলেছিলাম আমেরিকার দাবি অনুযায়ী সিআইএ অনেক দিন ধরেই আফিয়াকে খুঁজছিল। তাই আফিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমেরিকান 3 জন সার্ভিসম্যান পৌঁছায় সেখানে। আর এখানেই ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা। আফিয়া যখন দেখে আমেরিকান লোকজন তার কাছে আসতেছে, সে একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। এর মধ্যেই মার্কিন সার্ভিসম্যানরা নিজেদের মধ্যে কথা বলছিল এবং একজন সার্ভিসম্যান নিজের অস্ত্র টেবিলের উপর রাখে। সাথে সাথেই বিদ্যুৎ গতিতে পর্দার আড়াল থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর জঙ্গি আফিয়া এবং টেবিল থেকে অস্ত্র হাতে নিয়ে সে পরপর 2টা গুলি করে। ওই যেটা কথা আছে না, গড লাভস আমেরিকা, এই জন্যই ওই 2টা গুলি কোনো সার্ভিসম্যানের গায়ে লাগে না। আত্মরক্ষার্থে ওই মাসুম সার্ভিসম্যানরা আফিয়াকে 3টি গুলি করে। 3টা গুলির মধ্যে পেটে লাগা গুলিটা সবচেয়ে ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে যায় আফিয়াকে। সবাই ভেবেছিল আফিয়া বাঁচবে না, কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স এবং পাকিস্তান ইন্টেলিজেন্স দুইটাকেই হতাশ করে বেঁচে যায় আফিয়া। তৎক্ষণাৎ আফিয়াকে আবারও বাগরামে শিফট করে আমেরিকা এবং 2 সপ্তাহ পর জুলাইয়ের শেষে আফিয়াকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এই হইল আমেরিকান সিআইএ স্ক্রিপ্ট। এবার শুনি আফিয়ার ভার্সন, যা আমার কাছে মনে হয়েছে সত্যের সবচেয়ে কাছাকাছি। 2008 সালে যখন জানাজানি হয়ে গেল যে আফিয়া বাগরামে, তখন আমেরিকা এবং পাকিস্তান দুটো দেশই বিপদে, কারণ ডক্টর আফিয়া সিদ্দিকীকে আমেরিকার হাতে তুলে দিয়েছিল পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই। ভাবতে অবাক লাগছে তাই না, কিন্তু এটাই সত্যি। আমেরিকা যখন ওয়ার অন টেরর ঘোষণা দেয়, তখন তাদের সাথে ওই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ এবং আইএসআই এখানে একটা ডুয়েল রোল প্লে করতে চেয়েছিল। তারা তালেবানদের সাথেও সম্পর্ক ভালো রাখতে চেয়েছিল, তারা আমেরিকাকেও হেল্প করতে চেয়েছিল, কারণ আমেরিকা তখন পাকিস্তানের পেছনে পানির মতো টাকা ঢালছিল। পাকিস্তান ইন্টেলিজেন্স আইএসআই এক একজনকে জঙ্গি বলে আমেরিকার হাতে তুলে দিত এবং $1 মিলিয়ন বাউন্টি নিত। আফিয়াকে ধরিয়ে দিয়ে পাকিস্তান ইন্টেলিজেন্স $55,000 নিয়েছিল আমেরিকার কাছ থেকে। খোদ পারভেজ মোশাররফ বলে গেছেন তার বই ইন দ্য লাইন অফ ফায়ার্সের 237 নম্বর পৃষ্ঠায়। এই $1 মিলিয়ন লোভে পাকিস্তান ইন্টেলিজেন্স
অনেক নির্দোষ মানুষকেও জঙ্গি সাজিয়ে সেল করে দিয়েছিল আমেরিকার কাছে। হায় রে পাকিস্তান! তাই আফিয়া সিদ্দিকী বাগরাম থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসবে, এটা পাকিস্তানের টপ লেভেলের কেউই চাচ্ছিল না। তাই আমেরিকা এখানে একটা নাটক সাজায়। তারা প্রথমে আফিয়াকে বাগরাম থেকে কাবুলে একটা মহিলা কারাগারে ট্রান্সফার করে। এরপর তাকে বোঝানো হয় যে তাকে ছেড়ে দেওয়া হবে। ছেলে আহমদকে আফিয়ার কাছে ফিরিয়ে দিয়ে তারা মোটামুটি আফিয়ার বিশ্বাস অর্জন করে যে এইবার আফিয়া দেশে ফিরতে পারবে তার পরিবারের কাছে। এরপর তাকে গাজনির ওই মসজিদের লোকেশন দিয়ে বাসে উঠিয়ে দেওয়া হয় এবং আফিয়াকে বলা হয় ওই মসজিদের ওখানে আফিয়ার মেয়ে মারিয়াম তার জন্য অপেক্ষা করছে। তাদের কথা মতো কাজ করলে আফিয়া আহমদ এবং মারিয়ামকে নিয়ে পাকিস্তান ফিরে যেতে পারবে। নিজের সন্তানের জন্য আফিয়া বোরকা গায়ে দিয়ে তাদের দেয়া ব্যাগ হাতে ওই মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। সেখান থেকে আমেরিকান এজেন্টই আফগান পুলিশকে ফোন দেয় এবং আত্মঘাতী বোমের সাসপেক্টের কথা জানায়। এবং সেখান থেকে যখন আফিয়াকে হেডকোয়ার্টারে নেওয়া হয়েছিল, তারা সুযোগ বুঝে আফিয়াকে গুলি করে, কিন্তু আফিয়া মারা না গিয়ে বিপদে ফেলে সবাইকে। এরপর তারা আফিয়াকে নিয়ে যায় আমেরিকায়। এইবার আসি আফিয়ার বিচার নিয়ে। আমেরিকায় আফিয়ার বিচার পর্বটাও শুরু হয় নাটকীয়ভাবে। প্রথম যে বিচারক রাখা হয় সে সাফ জানিয়ে দেয় এই মেয়ে পাকিস্তানের এবং ঘটনা ঘটেছে আফগানিস্তানে। আমেরিকার মাটিতে এর বিচার হতেই পারে না। এরপরই দ্রুত চেঞ্জ করে ফেলা হয় বিচারক। নেক্সট বিচারক বিচার কাজ আমেরিকাতেই শুরু করেন। আমেরিকার আদালতে আফিয়ার 86 বছরের সাজা শোনানো হয়েছে। অর্থাৎ আফিয়া আল কায়দার সাথে যুক্ত এবং তাদের কুরিয়ার হিসেবে কাজ করেছে। এমনকি আমরা এটাও ধরে নিই যে 9/11-এর টুইন টাওয়ার ধ্বংসে আফিয়ার হাত আছে। আপনারা হয়তো ভাবছেন এই সব কিছু বিবেচনা করে আফিয়াকে 86 বছরের সাজা দেওয়া হয়েছে, কিন্তু আমি আপনাকে এই পুরো ঘটনার সবচেয়ে বড় ধাক্কাটা দিতে যাচ্ছি। CIA আফিয়ার বিরুদ্ধে টেরোরিজম রিলেটেড কোনো কেসই করে নেই। অর্থাৎ আল কায়দার সাথে আফিয়ার সম্পৃক্ততা নিয়ে কোনো চার্জশিটই বানায় নেই তারা। আফিয়ার বিরুদ্ধে তাদের অভিযোগ হলো আমেরিকান সার্ভিসম্যানকে অ্যাটেম্প্ট টু মার্ডার। একটা গুলিও কিন্তু লাগে নাই, কেউ আহত হয় নাই। উল্টো আফিয়া সিদ্দিকী গুলি খেয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে। কিন্তু ওই যে আফিয়া ফায়ার করেছে, ওইটার ভিত্তিতে আফিয়াকে 86 বছরের সাজা দেওয়া হয়েছে। 86 বছর। এবং আরও শকিং নিউজ হচ্ছে, কোর্টে এমন কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই যেটার ভিত্তিতে প্রমাণ হয় যে গুলিটা আফিয়া করেছে। কোনো সিসিটিভি ফুটেজ ছিল না। যে রাইফেল থেকে আফিয়া গুলি করেছে বলে দাবি করা হয়েছে, সেই রাইফেলের কোনো রেসিডিউ পাওয়া যায়নি আফিয়ার শরীরে বা হাতে। শুধুমাত্র ওই 3 জন সার্ভিসম্যান তারা ছিলেন সাক্ষী এবং তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতেই দেয়া হয় এই ঐতিহাসিক রায়। আফিয়াকে বর্তমানে আমেরিকার টেক্সাসে ফেডারেল মেডিকেল সেন্টার বা FMCতে রাখা হয়েছে। বলা হয় গুয়ান্তানামো বে যদি হাবিয়া দোজক হয়, তাহলে FMC তার চেয়েও বড় জাহান্নাম। আফিয়ার বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে তার নিচের পাটির বেশিরভাগ দাঁত ভেঙে ফেলা হয়েছে। তাকে এমনভাবে শারীরিক আক্রমণ করা হয়েছে যে তার ডান কান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে ডক্টর আফিয়া সিদ্দিকী শারীরিকভাবে এবং মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। আফিয়ার জন্য সমগ্র বিশ্বের মুসলিমরা দোয়া করছে আমি জানি, কিন্তু দোয়া করার পাশাপাশি এটাও জানা প্রয়োজন আফিয়ার সাথে কি অন্যায় হয়েছে এবং কিভাবে আফিয়াকে ফ্রেম করে রাখা হয়েছে আমেরিকা এবং পাকিস্তান দুটি দেশের ইন্টারনাল পলিটিক্সের স্বার্থে। কিন্তু আমরা আফিয়াকে বাঁচিয়ে রাখব আমাদের প্রত্যেক দোয়াতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।